বলে রাখি, তের নানুর বাড়ির নাম শান্তিনীর। বাড়িতে আসতেই তের দুই মামি মামা খালারা সদরে বরণ করে নিল নিজের আদরের ছোট্ট পরীকে। খালাদের দিকে তাকাতেই চোখ জোড়ায় পানি চলে এলো তের। মনে পড়ে গেল মায়ের বলা কটু কথা। দুশ্চরিত্রা শব্দটা কানে বাজতে লাগলো। মাথার যন্ত্রণাও বাড়তে নিলেই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ কানে এলো। এখানে কারোর এত শক্তি হয়নি ৮০ কেজি আটার বস্তাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করাবে। আটার বস্তাকে নিজেকেই যেতে হবে ভেতরে। জাংকুকের কথায় সবাই হেসে উঠল। তে গাল ফোলাতেই তার দুই মামি দুই দিক থেকে এসে ওকে জড়িয়ে নিল। মার দিব, আর একবার যদি আমাদের সোনামাটাকে মোটা বলেছিস তো। দেখে তো মনে হয় খাওয়া দাওয়াই করে না। ওদের কথা শুনে জাংকুক ভেংচি কেটে বলে ওঠে, হ্যাঁ খাই না, তাতে এমন, খাইলে না জানি কতটা হতো। বুঝলা ওল্ড ম্যান, তোমার বৌমাদের জন্য এবার সব ঘরের দরজা আরো বড় করতে হবে, কারণ অত ছোট দরজা দিয়ে তোমার ৮০ কেজির বস্তা ঢুকবে না। তে রাগে গজগজ করতে করতে বলে ওঠে, নানা যান, তুমি তোমার নাতিকে বের করবা? রাক্ষস একটা, নিজে তো দেখতে একটা দানব, আর আমাকে বলে। হ্যাঁ আমি দানব আর তুমি রাক্ষসী। আপনি জলহস্তি, তাহলে তুমি জলহস্তিনী। আপনি একটা শয়তান আর তুমি শয়তানি। তে এবার না পেরে রাগে চিল্লিয়ে ওঠে। হলরুমে উপস্থিত সবাই হেসে ওঠে। যা শুনে তে রেগে সেখান থেকে চলে যায় উপরের দিকে। তে যেতেই গঙ্গীয় রহমান জাংকুকের কাঁধে হাত রেখে বলে, ধন্যবাদ ইয়ং ম্যান। ধন্যবাদ কেন ওল্ড ম্যান? তোমার মতো আমিও তার চোখে পানি জমতে দেখেছিলাম। তুমি যেভাবে ওর মাইন্ড ডাইভার্ট করেছো, তাতে ও ভুলেই গিয়েছিল। এইভাবেই তাকে অতীত থেকে বের করে আনা লাগবে, আর আমি জানি এটা তুমি পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আই ট্রাস্ট ইউ মাই বয়। অন্ধকার রুমে বসে আছেন সোবিন খান। সারা রুম জুড়ে তের ছবি। ওনার বুকেও লেপ্টে আছে তের অষ্টম শ্রেণীতে পড়া সময়ের তোলা একটা ছবি। কিছুক্ষণ পরেই রুমের দরজা খুলে প্রবেশ করলেন মিসেস ইয়নজুন, হাতে খাবারের ট্রে। আর কতদিন এভাবে রুমে বন্দি থাকবা তুমি? খাওয়া দাওয়া বন্ধ করে কি অবস্থা করেছো নিজের? ঔষধও তো খাচ্ছ না। কি করে খাই বলতে পারো? গলা দিয়ে একটা দানাও কিভাবে নামাই আমি? আমি আমার মেয়েকে চিনি অঞ্জুন, তার দুনিয়া আমি। সে আমি বলতে পাগল তাও জানি। যেই মেয়েটার দিন দুনিয়া সম্পর্কে ধ্যান জ্ঞান নেই, সেই মেয়েকে আমি বাহিরে একা ছেড়ে দিয়েছিলাম। যদি সেদিন বাবা ঠিক সময়ে না পৌঁছাতেন, তাহলে আমার মেয়েটার কি হতো ইয়ঞ্জুন? তা ভাবতেই যে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। ইয়ঞ্জুন হাসলেন। এই হাসিতে ছিল বেদনা। তুমি এইটুকুতে কষ্ট পাচ্ছ, আর আমি মা হয়ে নিজের মেয়েকে মরে যেতে বলেছি, চরিত্রহীনা বলেছি। যে মেয়েটাকে নিজের গর্ভে 10 মাস ধারণ করেছি, যার শরীরে একটা ফুলের টোকা অবধি দেই নাই, সেই মেয়েটাকে আমি নিজ হাতে আঘাত করেছি। কথাগুলো বলতেই কান্না করে দিল মিসেস ইয়নজুন। সোবিন খানও আর নিজেকে সামলাতে পারলেন না। তিনিও নিজের প্রিয়তমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আমাদের যে কিচ্ছু করার ছিল না ইয়ঞ্জুন। এই একটা উপায় ছাড়া নিজের মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না। আমাদের দেওয়া কষ্ট সে ভুলে যাবে ওই বাড়ির প্রতিটা মানুষের ছোঁয়ায়, আর সেখানে তো ও আছেই বলো। সে ওকে আগলে রাখবে, দেখবে আমাদের মেয়ে ভালো থাকবে। আসলে কি আগলে রাখবে? তুমি তো তার রাগ সম্পর্কে অবগত। সে যদি কোনোভাবে টের পায়, তাকে দেয়া কথা ভেঙে আমরা তের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। সুবিন খান আটকে উঠলেন। ভিতর ভেতর তিনি ভয়ে গ্রাস হয়ে গেলেন। এক হাতে প্রিয়তমাকে, আরেক হাতে মেয়ের ছবি আঁকড়ে ধরলেন তিনি। অন্যদিকে গোসল ছেড়ে বেলকনিতে আসতেই তে অবাক হয়ে গেল। বেলকনি জুড়ে হরেক রকমের ফুলের টব ঝোলানো, পাশেই একটা গামলায় নীল পদ্ম রাখা, যা দেখে খুশিতে লাফিয়ে উঠল তে। এক এক করে সবগুলো দেখতে শুরু করলো। পছন্দ হয়েছে? পাশ থেকে কারোর আওয়াজ পেতে চমকে ওঠেতে। আওয়াজ অনুসরণ করে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। আপনি এখানে? কেন, আসতে পারি না নাকি? এইটা তোমার নানির বাড়ি হলে আমারও নানির বাড়ি, ভুলে যেও না। আমি জানি। পছন্দ হয়েছে তে পাখি? তে হতবাক হয়ে পাশে তাকাতে দেখলো জাংকুক সেখানে নেই। তার মানে কি সে ভুল শুনলো? কই, তা
তার কানে তো এখনো বাজছে তে পাখি ডাকটা। আরে ধুর, রাক্ষসটা যে আমাকে এইভাবে ডাকবে কেন? 3 বছর আগে তার রুমে ঢুকাই যেই চিল্লানি দিয়েছিল, বাবা গো, ওর মুখে এই নরম কথা জীবনেও সম্ভব না। হয়তো আমার মতিভ্রম হয়েছিল। তে নিচে নামতেই তের নানি এগিয়ে আসলো, নাতনির মাথায় সোহাগের হাত বুলিয়ে দিয়ে নিজের পাশে বসালো। কি গো সতীন, এই বুড়িটাকে মনে পড়ে না? এই দেখো, একদম চলে এসেছি তোমার কাছে। পাগলিটা, কি হাল করেছিস বুনি, মায়াবী চোখটাকে একদম কালো কালির ঢের বানিয়ে রেখেছিস। কিসের মায়া নানি জান, এইসব চোখের মায়াটা কিছু হয় না, বুঝলা? নানি হেসে বুনির মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেলেন। তেকে দেখতে একদম ওনার শাশুড়ির মতো। ওই হাসি, ওই চাঞ্চলতা, হাসলে দুজনারই চোখ হেসে ওঠে। এই জন্যই তের নানা যান ও তেকে বেশি ভালোবাসে। সোনা বাচ্চা, সুগার ডাকে সবাই সেদিকে তাকায়। ভাইয়ু বলো। আমি তোর সার্টিফিকেট দেখেছি, তোর রেজাল্ট ভালো। আর সায়েন্সে যেহেতু ছিলি, মেডিকেলে চান্স নিবি, কারণ তোরও তো নানা ভাইয়ের মতো সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তোর একটা ফাইলে দেখলাম তুই বাংলা ডিপার্টমেন্ট নিয়েছিস, কিন্তু কেন? তে দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের সামনে ভেসে ওঠে রেজাল্টের পরের দিনের কথা। প্রতিবারের মতো সেইবারও তে গোল্ডেন প্লাস পেয়েই পাশ করেছিল, কিন্তু লিসার রেজাল্ট প্রতিবারের মতোই মাইনাস পেয়েছিল, যার কারণে দুই পরীক্ষার রেজাল্ট মিলিয়েও ভালো কিছু আশা করা যেত না। তবুও দুজনেই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মেডিকেল কলেজে তের চান্স হলেও লিসারটা হয়েছিল না। লিসা সেদিন কুমির কান্না করে সবার মন বদলে দিয়েছিল। তখন লিসার মা বলে ওঠেন, দেখো ভাইয়া, একই পরিবারের দুই মেয়ে, একজন ভালো কিছু করবে আরেকজন খারাপ, এতে আমার মেয়েটা কষ্ট পাবে। তেকে বলো ওকেও জেনারেল সাবজেক্টে পড়তে, বলো এতে আমার মেয়ে কষ্ট পাবে না। সেদিন লিসার আম্মুর কথায় সবাই মেনে নিয়েছিল। তেকেও তাদের পরিচিত এক কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি করে দিয়েছিল। তে চুপচাপ বোনের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু সেই বোন তার পিছনে এইভাবে ছুরি চালান করবে সে কখনো কল্পনাও করতে পারেনি। সুগার ডাকে অতীত থেকে বেরিয়ে আসে তে। কিরে, বাংলা নিয়ে পড়বি? তে বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে জাঙ্কুক বলে ওঠে, না, কাল আমি ওকে নিয়ে আমাদের মেডিকেলের ডিনের কাছে যাব। তাদের সাথে কথা আমার আগে থেকেই বলা আছে। কাল তার মৌখিক কিছু পরীক্ষা হবে, আর সেটাতে উত্তীর্ণ হলেই হয়ে যাবে। এত সব কবে করলি, কখন করলি? হসপিটালে থাকা অবস্থায় সব করে রেখেছি আমি। বাহ ভাই বাহ, তুই তো সুপার ফাস্ট। তোর মতো লেটলতে ভোলে তো হতোই কাজ। একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে তে এবং জাংকুক। জাংকুকের পাশে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে তে। এক প্রকার টেনে হিসড়ে জাংকুকের সাথে সবাই পাঠিয়েছে তাকে এখানে। তে মনে মনে বলে ওঠে, বুঝি না সব, আমাকে এই রাক্ষস সাজের সাথে একা একা কেন পাঠায়? এদের কি আমার প্রতি দয়া মায়া নেই? নিষ্ঠুর বুড়াবুড়ি। শপিং মলের ভেতরে ঢুকতেই জাংকুক তাকে নিয়ে মেয়েদের সেকশনে রেখে বেরিয়ে এলো, কারণ সেখানে মেয়েদের ভিড় বেশি, সেজন্য জাংকুক তাকে ওইখানে রেখে শাড়ির দিকে চলে গেল। তে ড্রেস পছন্দ করছিল, তখনই তার চোখ পড়ে পুতুলের শরীরে জড়ানো একটা গোল্ড ড্রেস। সাধারণ, কিন্তু সৌন্দর্যটা একটু বেশি ফুটে উঠেছে তাতে করা সাদা পুঁতির কাজের জন্য। শুভ্র রঙের জামাটাতে শুভ্র পুঁতি যেন ড্রেসটার মান আরো বাড়িয়ে দিয়েছে। তে সেটা হাতে নিতে গেলে কোথা থেকে একটা মেয়ে এসে সেটাতে হাত দিয়ে বলে ওঠে, আই লাইক ইট, এটা একদম আমার জন্য তৈরি। তে ড্রেসটা রেখে আসতে নিলেই সেলসম্যান বলে ওঠে, সরি ম্যাম, এই ড্রেসটা ওনার জন্য অলরেডি বুকিং করা হয়ে গেছে। তেকে দেখিয়ে বলে কথাটা। মেয়েটার সাথে সাথে চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল, আমি আগে দেখেছি এই ড্রেসটা, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট ড্রেস অ্যাট এনি কস্ট। এটার প্রাইস কত, তার দ্বিগুণ দেব আমি। সরি ম্যাম, আমরা বুক হয়ে যাওয়া জিনিসটা সেল করি না। তে কি বলবে বুঝতে পারছে না। একবারের জন্য ভাবলো ড্রেসটা তাকে দিয়ে দেওয়া উচিত। পরে মনে পড়ে গেল লিসার কথা, সাথে সাথেই তে নিজের মন পরিবর্তন করে নিল। অনেক তো ছেড়েছি নিজের পছন্দের জিনিস, জীবনে যদি একটা বার নিজের পছন্দের কিছু পেতে কাউকে কষ্ট দিতে হয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? তে মনে মনে কথাগুলো আওড়ালো। তে সেখান থেকে সরে আসলো। সেলসম্যানের কথা অনুযায়ী ড্রেসটা তের হলো।
কিন্তু তার মাথাতে আসলো না সে তো জামাটা বুক করেনি, সে তো শুধু দেখছিল। তাহলে সেলসম্যান ওইটা বললো কেন? তে এদিকে মাথা না ঘামিয়ে নিজের মতো কেনাকাটা করতে লাগলো, কিন্তু সে টেরও পেল না দুই জোড়া চোখ তার দিকে আটকে আছে। এক চোখে রয়েছে ক্রোধ, অন্য চোখে রয়েছে গর্ব এবং মুগ্ধতা। তে কেনাকাটা শেষে বের হতে ধাক্কা লেগে কারোর বুকের উপর যেতে নিলেই জাংকুক তাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে তে, সেদিকে তাকিয়ে আছে অগন্তুক। জাংকুক নম্র সুরে যুবকটিকে উদ্দেশ্য করে বলে, সরি ব্রাদার, আসলে মেয়েটা একটু বেশি বান্দর, সামনে তাকিয়ে হাঁটতে ভুলে যায়, কিছু মনে করো না। ছেলেটা আর কি বলবে, সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখা রমণীর দিকে। তার চোখে মুখে মুগ্ধতা, যেই দৃষ্টি মোটেও সহ্য হলো না জাংকুকের। শান্ত হয়ে থাকা মুখশ্রী মুহূর্তে অশান্ত হয়ে গেল, সাথে সাথে তেকে নিয়েই বেরিয়ে গেল সেখান থেকে। আর সেদিকে তাকিয়ে রইল এক ধ্যানে সেই ছেলেটি। বাইরে এসে পার্কিং এরিয়াতে যেতেই দুজনার চোখ পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা জিতাওয়ের দিকে। চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সে। কি ব্যাপার, তুই এখানে কেন? আর বলো না ভাই, মেহেরকে নিয়ে এসেছি শপিং এ। জানো তো কাল রেশমিকার বিয়ে, মেহের যেহেতু আমার উঠবি তাই সেও ইনভাইটেড, তাই আর কি। মেয়েদের তো জানোই, যতই ড্রেস থাকুক তাও তাদের কিচ্ছু নেই। তে চুপচাপ দাঁড়িয়ে দুজনার কথা গিলছিল। জিতাওকে দেখে তার হাত জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া ফোন রাখো, আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসো না। দেখো না কি রোদ, তোমার কিউট ছোট বোনটা রোদে গলে যাচ্ছে তো। কিউট ফেস করে বলে তে। জাংকুক এবং জিতাও দুজনেই হেসে ওঠে। জিতাও তের গাল টেনে দিয়ে আইসক্রিম নিতে চলে যায়। তে গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতেই জাংকুকের পুরুষালী দুই হাতের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আইসক্রিম খাবা তো আমাকে বলা যেত না? একে জাংকুক তার এত কাছে, তার ওপর তার দিকে ঝুঁকে যাওয়ায় জাংকুকের গরম নিঃশ্বাস এসে পড়ছে তের মুখের ওপরে। তের তো কাদো কাদো অবস্থা। দেখুন, একটু দূরে সরে দাঁড়ান। কেন, কি সমস্যা? কথাটা বলে জাংকুক আরো একটু কাছে সরে আসে। আমার অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, আমি আসলে অস্বস্তি, আর বেগমের ছোঁয়ায় স্বস্তি পেতে, তাই না? তার হওয়ার জন্য তাই তো এত মরিয়া হয়ে থাকতে। জাংকুক তেকে ছেড়ে দূরে দাঁড়িয়ে কথাটা বলাই তে শুনতে পেল না, কিন্তু ঠিকই বুঝলো জাংকুক কিছু একটা বলেছে। নির্ঘাত আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। তাকিয়ে আছে যেভাবে, মনে হচ্ছে এই মুহূর্তে টুপ করে গিলে খাবে আমাকে। রাক্ষস রাজা জিয়ন জাংকুক চৌধুরী। তে এইসব উদ্ভট কথা কানে আসলেও জাংকুক রিয়াক্ট করলো না। তার মাথায় আগুন জ্বলছে। কি এমন আছে ওই বেগমের মাঝে? কি এমন কারণে সে তাকে নয় বেগমকে ভালোবাসে? এত কিছুর পরেও তার চোখে মুখে জাংকুকের জন্য অস্বস্তি আর বেগমের জন্য ভালোবাসা। কথাটা ভাবতেই তার ছেলের একটা হাসি দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে জাংকুক। হ্যাঁ, জাংকুক সবটাই জানে। তের বেগমের প্রতি অনুভূতি, তাদের বিয়ে, কিন্তু গঙ্গীয় রহমান সবাইকে শুধু জানিয়েছিল বিয়ের পরের দিনের কথা। সিটে মাথা এলিয়ে দেয়, চোখ জোড়া বন্ধ করে ভাবতে থাকে 3 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। জাংকুক তখন তার নানি বাড়িতেই থাকতো, কারণ গঙ্গীয় রহমানের আন্ডারেই সে শিখতে চাইতো। প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করাই ছিল তার লক্ষ্য, কিন্তু পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক কাজেও জড়িয়েছিল সে। সেখানে কিছু গ্যাঞ্জামের কারণেই জাংকুক সেদিন প্রচণ্ড রেগেছিল। অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেও সে রাগ শেষ হয়েছিল না সম্পূর্ণরূপে। এদিকে প্রায় 2 বছর পরেই তে এসেছিল তার নানির বাড়িতে। আদরের হওয়ায় তে আসা মানেই বাড়িতে ঈদ ঈদ পরিবেশ তৈরি হয়ে যেত। তে মনের সুখে মামির সাথে রান্না দেখছিল। সেই মুহূর্তে ছোট মামি তের হাতে কফি ধরিয়ে দিল। তে সেটা নিজের ভেবে ঠোঁট ছোঁয়াতেই ছোট মামি নিষেধ করে ওঠে। আহা সোনা মা, তোকে আমি অন্য কফি দিচ্ছি, তুই এটা একটু জাংকুককে দিয়ে আয়। ছেলেটা রেগে বাসায় ঢুকলো। মাথা শান্ত হয়েছে নাকি? আর এই কফি তুই খেতেও পারবি না, কড়া করে চিনি ছাড়া বানানো। ছোট মামির কথা শেষ হতেই মুখের আকার বিকৃতি করে ফেলে তে। কেউ কিভাবে চিনি ছাড়া কফি খায় বুঝতে পারলো না সে। চিনি খাবে না তো মুখ তো রাগি রাগি হবেই। চিনি ছাড়া মানুষ থাকে কেমনে ভাই?
তে কফি হাতে নিয়েই রওনা দিল জাঙ্কুকের রুমে। কিন্তু বেচারি নিজের মাঝে এতটাই মত্ত ছিল যে বিনা নক করে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। জাঙ্কুক কেবল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছিল। তেকে নক না করে ভেতরে ঢুকতে দেখে রেগে যায়, কিন্তু সেদিকে কি তের কোনো ধ্যান আছে? সে তো মগ্ন জাঙ্কুকের রুম দেখতে। সাদা নীল মিশ্রণে বড় আকারের রুমটি জাঙ্কুক নিজের হাতে সাজিয়েছে। নীলের মাঝে সাদাটা দারুণ ফুটে উঠেছে। এদিক ওদিক তাকাতেই জাঙ্কুকের সাথে ধাক্কা খেতে হাতের গরম কফি পড়ে যায় জাঙ্কুকের বুকে। লম্বিহীন বুকটা সাথে সাথে জ্বলে ওঠে। দেবে রাখা রাগটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। এই মেয়ে, নিম্ন কমন সেন্স নেই? হ্যাঁ, কারোর ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেটাও কি জানা নেই তোমার? চিল্লিয়ে শক্ত করে চেপে ধরে তের হাত। তে ভয়ে চোখে মুখে খিচে বন্ধ করে ফেলেছে। তের এই ভয় মাখা চেহারার সাথে সাথেই জাঙ্কুকের রাগ গলে কখন মুগ্ধতা গ্রাস করে ফেলেছে ভেবেই পায় না। 24 বছর পেরিয়ে কিভাবে সেদিন জাঙ্কুক পড়েছিল এক বাচ্চা মেয়ের ভয় মিশ্রিত শ্যামলা মুখের প্রেমে, সে নিজেও টের পায়নি। আর এদিকে বোকাতে জাঙ্কুকের হাতের বাঁধন ঢিল হতে ছুটে পালিয়ে যায়, কিন্তু পিছন ফিরে একবারও দেখে না। জাঙ্কুকের চোখে থাকা মুগ্ধতা, ভালোবাসা দেখলে হয়তো সেদিন তার পায়ের কদম এত দ্রুত গতিতে ছুটত না। জাঙ্কুকের ভাবনার মাঝে তের চিৎকার কানে ভেসে আসে। সাথে সাথে জাঙ্কুক অতীত থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে তাকাতেই রেগে আগুন হয়ে যায়।